আশা করি তোমরা ভালো আছো। এই দুর্যোগময় সময়ের মধ্যে তোমরা বাসায় সবাই আসো, সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাই কামনা করি। পাশাপাশি তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইগুলা সাথে সাথে তোমরা একটু দেখবে, যাতে করে তোমাদের পরীক্ষায় সমস্যা না হয়। আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো, কতদিন তোমাদের প্রথম অধ্যায় থেকে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী, সেগুলো আলোচনা করা হচ্ছে। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করবো। মনোযোগ সহকারে দেখবে, আমার কথাগুলো শুনবে, যাতে করে তোমরা বাসায় করে বসে সেগুলো করতে পারো। আজকে যে বিষয়টা আলোচনা করবো যৌক্তিক বিভাগ। হ্যাঁ, আসলে আমরা যৌক্তিক বিভাগ বলতে আমরা কি বুঝি? আমাদের প্রথম পত্রে আমরা পদের দুইটা দিক, আমি গত ক্লাসে আলোচনা করেছি। পদের দুইটা দিক আছে, একটা হচ্ছে পদের ব্যাখ্যার্থ আর একটা হচ্ছে পদের যাত্রার্থ, অর্থাৎ পদের একটা সংখ্যার দিক আর একটা পদের গুণের দিক। এখন যৌক্তিক সংখ্যার মধ্যে গত ক্লাসে যে আলোচনা করা হচ্ছে যে যৌক্তিক সংখ্যা হচ্ছে পদের গুণের দিক, অর্থাৎ পদের যাত্রার্থ নিয়ে আলোচনা করা হয়। আজকে যে যৌক্তিক বিভাগ আলোচনা করা হবে সেটা পদের ব্যাখ্যার্থ অর্থাৎ সংখ্যার দিক নিয়ে আলোচনা করা হবে। এখন আসলে আমরা দেখি যৌক্তিক বিভাগ কাকে বলে। বিভাগের সংজ্ঞাটা আমরা একটু দেখতে পারি। কোনো একটি সূত্রের ভিত্তিতে একটি মূল শ্রেণীকে তার নিকটতম উপশ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। সংজ্ঞাটা একটু ভালো করে মুখস্থ করে রাখবে। আমি আবার বলছি, কোনো একটি সূত্রের ভিত্তিতে একটি মূল শ্রেণীকে তার নিকটতম উপশ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন একটু উদাহরণ মধ্যে বলা যেতে পারে, যেমন মানুষকে যদি সততার ভিত্তিতে ভাগ করা হয়, তাহলে সৎ মানুষ এবং অসৎ মানুষ দুইটা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমি মূল শ্রেণী, এখানে মূল শ্রেণী হচ্ছে মানুষ, উপশ্রেণী হচ্ছে সৎ এবং অসৎ, অর্থাৎ সততার ভিত্তিতে যদি আমি ভাগ করি তাহলে দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে সৎ মানুষ আর একটা হচ্ছে অসৎ মানুষ। অর্থাৎ সৎ মানুষের সংখ্যা কম হতে পারে, অসৎ মানুষের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু দুইটার ব্যাখ্যার্থ, দুইটার সংখ্যা একত্র করলে ঠিক মানুষের সমান হবে, এর বাইরে হবে না। সেই জন্য যুক্তিবিজ্ঞান বলেছে যে একটা মাত্র মূল শ্রেণী, একটা মূল শ্রেণীতে তার নিকটতম একটা মাত্র সূত্রের ভিত্তিতে, সূত্র এখানে একটা ধরতে হবে। সততার ভিত্তিতে হলে সততার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে হলে শিক্ষার ভিত্তিতে, মেধার ভিত্তিতে হলে মেধার ভিত্তিতে, উচ্চতার ভিত্তিতে হলে উচ্চতার ভিত্তিতে, আর অন্যান্য গুণাবলীর ভিত্তিতে যদি আমরা ভাগ করি, তাহলে একই সময়ে একটি মাত্র মূল সূত্র ধরতে হবে। এখানে একাধিক মূল সূত্র একসাথে ধরা যাবে না। তাহলে এই সংখ্যাটা মনে রাখবে, কোনো একটি সূত্রের ভিত্তিতে একটি মূল শ্রেণীকে তার নিকটতম উপশ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। এই সংখ্যাটা পরীক্ষা আসে, তুমি ভালো করে মুখস্থ করবে। তাহলে এই উদাহরণটা তোমরা বুঝতে পারবে আশা করি। মানুষকে যদি সততার ভিত্তিতে ভাগ করা হয়, তাহলে সৎ মানুষ এবং অসৎ মানুষ এই দুইটা কাজে ভাগ করা যেতে পারে। আসলে আমরা এখন যৌক্তিক বিভাগের যে নিয়মাবলী আছে, সেই যৌক্তিক বিভাগের 6টি নিয়ম আছে। আজকে তোমাদের 3টি নিয়ম আলোচনা করব। প্রথম যে নিয়মটা বলা হচ্ছে, যৌক্তিক বিভাগে একটি শ্রেণীবাচক পদকে বিভক্ত করে কোনো ব্যক্তি বা বস্তুকে নেওয়া হয়। আমি আবার বোঝাই বলছি তোমাদেরকে, যৌক্তিক বিভাগে একটি শ্রেণীবাচক পদকে, অর্থাৎ মানুষ একটা শ্রেণী, মানুষ শ্রেণীকে আমরা ভাগ করতে পারি বিভিন্নভাবে। সততার ভিত্তিতে ভাগ করতে পারি, শিক্ষিতর ভিত্তিতে ভাগ করতে পারি, লম্বা উচ্চতার দিক দিয়ে ভাগ করতে পারি, ধর্মীয়গতভাবে ভাগ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে একটা জাতিবাচক পদকে বা অর্থাৎ শ্রেণীবাচক পদকে বিভক্ত করা যায়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। অর্থাৎ আমি যদি বলি আমি একজন ব্যক্তি, আমাকে যদি তোমরা ভাগ করো, সেই ভাগটা সঠিক হবে না, যৌক্তিক নিয়ম ভঙ্গ করা হবে। কারণ একজন ব্যক্তি, অথবা মনে করো আমার যে কলমটা আছে, সেই কলমটাকে একটি কলমকে কিন্তু ভাগ করা যাবে না। একটা কলমকে যদি ভাগ করি, সেই কলমের অস্তিত্ব আর থাকবে না। সেই জন্য যৌক্তিকবিজ্ঞান সেই কথাই বলেছে, যৌক্তিক বিভাগে একটি শ্রেণীবাচক পদ, অর্থাৎ দুইটা কলম থাকলে দুইটা কলম ভাগ করা যাবে, দুইজনকে দেওয়া যাবে, কিন্তু একটা কলমকে দেওয়া যাবে না। শ্রেণী বলতে আমরা বলছি একের অধিক কোনো ব্যক্তি অথবা বস্তু যদি হয়, তাহলে সেটাকে আমরা শ্রেণীবাচক পদ বলি। তাহলে ঠিক শ্রেণীবাচক পদকে ভাগ করা যাবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। এই নিয়মটা মনে রাখবে, যদি ব্যক্তি বা বস্তুকে ভাগ করা হয়, সেক্ষেত্রে যৌক্তিক নিয়ম ভঙ্গ করা হবে, সেখানে ফ্যালাসি করবে, অনুপলব্ধি করবে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আসো আমরা যাই 2 নম্বর নিয়মে কি বলছিল, যৌক্তিক বিভাগে এক সময় একটি মাত্র মূল সূত্র ব্যবহার করতে হবে।
অর্থাৎ যখন যখন কোনো একটা যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কোনো একটা শ্রেণীবাচক পদকে আমরা বিভক্ত করব, ভাগ করব, তখন এক সময় একটি মাত্র মূল সূত্র ধরতে হবে। অর্থাৎ শিক্ষিতর ভিত্তিতে ভাগ করা হয়, তাহলে শিক্ষিত এবং অশিক্ষিত একসাথে, শিক্ষিত এবং সৎ দুইটা মূল সূত্র একত্র করে কিন্তু কোনো শ্রেণীবাচক পদকে ভাগ করা যাবে না। যেমন যদি ভাগ করা হয়, কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু লোক আছে, তার শিক্ষা আছে কিন্তু সে সৎ নয়। আবার কিছু কিছু ব্যক্তি আছে তার সততা আছে কিন্তু তার শিক্ষা নেই। আবার কিছু কিছু আছে তার শিক্ষাও আছে, সততাও আছে। সুতরাং এই ক্ষেত্রে দুইটা মূল সূত্র একসাথে ধরে কিন্তু সেই ভাগটা সঠিক হবে না। তাহলে এক এক সময় একটা মাত্র মূল সূত্র ধরতে হবে। অর্থাৎ সততার ভিত্তিতে ভাগ করলে আগে সততার ভিত্তিতে ভাগ করতে হবে, সৎ এবং অসৎ। ঠিক তারপরে আবার পরবর্তী আরেকটা সূত্র ধরে ভাগ করা হবে, পর্যায়ক্রমে যাওয়া হবে। কিন্তু একসাথে দুইটা অথবা একের অধিক, তিনটা হতে পারে, চারটা হতে পারে, একসাথে দুই তিনটা মূল সূত্র ধরে কোনো অবস্থাতে যৌক্তিক বিভাগ বা ভাগ করা যাবে না। সেই জন্য কয়টা ধরতে হবে? এক সময় একটি মাত্র মূল সূত্র ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে এক সময় যদি একের অধিক মূল সূত্র গ্রহণ করা হয় তাহলে এখানে বিভিন্ন ধরনের ফ্যালাসি অথবা অনুপলব্ধি ঘটবে, যৌক্তিক নিয়ম ভঙ্গ হবে। আসলে আমরা 3 নম্বর নিয়মে যাই। যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণী পরস্পর বিচ্ছিন্ন হবে। অর্থাৎ যখন আমি ভাগ করব একটা শ্রেণীবাচক পদকে, বিভক্ত উপশ্রেণীগুলো হবে, এটা একের থেকে একসাথে আলাদা হয়ে যাবে। এটা কোনো অবস্থাতেই যাতে মিশে না যায়, কোনো অবস্থায় যাতে মিশে না যায়। যদি মিশে যায় তাহলে সেখানে ফ্যালাসি অথবা অনুভূতি ঘটবে। যেমন আমি যদি বলি সততার ভিত্তিতে যদি ভাগ করা হয় তাহলে সৎ মানুষ এবং অসৎ মানুষ, সৎ এবং শিক্ষিতর মধ্যে যদি ভাগ করা হয় তাহলে দুইটা একসাথে হয়ে গেলে, তাহলে একসাথে হয়ে গেলে সেটা পরস্পর বিচ্ছিন্ন হবে না, এটা একত্র হয়ে যাবে। যার কারণে এখানে ফ্যালাসি ঘটবে, অনুপলব্ধি ঘটবে। তারপরে এখানে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মূল শ্রেণীর ব্যাখ্যার্থ এবং উপশ্রেণীগুলির ব্যাখ্যার্থ। আরেকটা নিয়মিত আছে, মূল শ্রেণীর ব্যাখ্যার্থ এবং উপশ্রেণীগুলির ব্যাখ্যার্থ সমান হতে হবে। অর্থাৎ আমি যদি বলি মানুষ শ্রেণীকে যদি আমি সততার ভিত্তিতে ভাগ করি তাহলে মানুষকে সৎ এবং অসৎ দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। এখানে অর্থাৎ কথা বলা হচ্ছে যে মানুষ শ্রেণীর যে ব্যাখ্যার্থ, অর্থাৎ মানুষ শ্রেণীর যে সংখ্যা, মানুষ শ্রেণীর যে পরিধি, মানুষ শ্রেণীর যে আমরা বলবো যতগুলো মানুষ আছে, মানুষ বলতে আমরা সকল মানুষকে বোঝানো হয়, তাহলে এই মানুষকে যদি আমি সততার ভিত্তিতে সৎ মানুষ এবং অসৎ মানুষ ভাগ করি তাহলে দুইটার সংখ্যা, দুইটার ব্যাখ্যার্থ, দুইটার পরিধি ঠিক মানুষের সমানই হবে, কম বেশি হবে না। অর্থাৎ উপশ্রেণীগুলো একটা আরেকটা কম বেশি হতে পারে। অর্থাৎ সৎ শ্রেণীর সংখ্যা, সৎ মানুষের সংখ্যা কম হতে পারে, অসৎ মানুষের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু দুইটা যখন একত্র করব তখন কিন্তু মূল শ্রেণীর ব্যাখ্যার্থের সমানই হবে, কিন্তু কম বেশি হবে না। তাহলে এই কথাই বলা হচ্ছে যে এখানে মূল শ্রেণী এবং উপশ্রেণীগুলির ব্যাখ্যার্থ অর্থাৎ সংখ্যা পরিধি সমান হতে হবে, কম বেশি হবে না। কম বেশি যদি হয় এখানে ফ্যালাসি বা অনুভূতি ঘটবে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলতে পারি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শৈব্য প্রাণী। তাহলে যদিও এখানে লাইনটা অনেক দীর্ঘ লম্বা, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শৈব্য প্রাণী, তাহলে এখানে কিন্তু মানুষকে আমি ভাগ করা হয়েছে বা সংজ্ঞায়িত করা হয়েছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন শৈব্য প্রাণী। তাহলে এখানে কিন্তু শৈব্য প্রাণীর কথাই বলা হচ্ছে, মানুষের মধ্যে যারা অসভ্য আছে সেই সংখ্যাটা কিন্তু বাদ করে যায়। তাহলে এখানে কম হয়ে গেছে, শুধু কমও বলা যাবে না, বেশিও বলা যাবে না। আমি যদি বলি যে উপশ্রেণী এবং মূল শ্রেণী পরিধি বা ব্যাখ্যার্থ যদি কম বেশি হয় তাহলে সেখানে অনুপলব্ধি ঘটবে। আরেকটা বিষয় আছে এখানে যে আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি, কোনো একটি সূত্রের ভিত্তিতে একটি মূল শ্রেণীকে তার নিকটতম উপশ্রেণীতে ভাগ করতে হবে, অর্থাৎ দূরবর্তী যাওয়া যাবে না। যেমন আমি যদি বলি প্রাণী শ্রেণীকে যদি ভাগ করি, প্রাণীকে যদি মূল শ্রেণী ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি ভাগ করে আমি সভ্য মানুষ এবং অসভ্য মানুষ, তাহলে কিন্তু সেই ভাগটা সঠিক হয় নাই। কেন হয় নাই? কারণ আমি নিকটতম উপজাতিতে ভাগ করি নাই, কারণ এখানে দূরবর্তীতে চলে গেছে। কারণ প্রাণী থেকে কিন্তু সরাসরি সভ্য মানুষ এবং অসভ্য মানুষ হতে পারে না। কীভাবে হবে? প্রাণী শ্রেণীকে আমি ভাগ করতে পারি মানুষ এবং অমানুষ। মানুষ হলেও যারা মানুষ আছে এক শ্রেণীর প্রাণী, অমানুষ বলতে এখানে
বলা হচ্ছে যুক্তিবিদ্যার ক্ষেত্রে অমানুষ বলতে বলা হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য যত প্রাণী আছে সকল প্রাণীকে এখানে উল্লেখ করা হচ্ছে, বলা হচ্ছে। তাহলে প্রাণী শ্রেণীর ভাগটা মানুষ এবং অমানুষ দিয়ে ভাগ করলে সঠিক হয়ে যায়। এখানে মানুষ এবং অমানুষ যদি একত্রিত করা হয় তাহলে তার সংখ্যা, তার পরিধি ঠিক প্রাণী শ্রেণীর পরিধির সমান হয়। কিন্তু আমি যদি নিকটতম ধাপটাকে অতিক্রম করে দূরবর্তীতে চলে যায়, যেমন প্রাণী শ্রেণীকে যদি আমি বলি সৎ মানুষ এবং অসৎ মানুষ, তাহলে কিন্তু এখানে ভাগটা সঠিক হয় না। কারণ নিকটবর্তী উপশ্রেণীতে ভাগ করতে হবে আগে যৌক্তিক নিয়ম অনুযায়ী, কারণ এই ভাগটা দূরবর্তী হয়ে যায়। এখানে উল্লম্ফন বিভাগ, যেটা যৌক্তিকবিদ্যার ভাষায় উল্লম্ফন মানে ইন্ডাকটিভ লিপ যেটাকে বলা হয়। ইন্ডাকটিভ লিপ অর্থ হচ্ছে আর হলো লম্ফ, এটা একটা ফেলাসি, এটা একটা ভুল, এটা একটা ভ্রান্তি। অর্থাৎ আমি যেটা সহজ ভাষায় যেটা বলতে পারি, 1 ক্লাসে পড়ে যদি তুমি 2 ক্লাস না করে 3 অথবা 4 ক্লাসে চলে যাও, তাহলে সেটা হবে উল্লম্ফন বিভাগ। অর্থাৎ ক্রমিকভাবে ধারাবাহিকভাবে ভাগ করতে হবে, এখানে কোনো স্তর কোনো লেভেল বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেওয়া হয় তাহলে সেখানে অনুপলব্ধি ঘটবে। খেয়াল রাখতে হবে ক্রমিক শ্রেণীগুলা, মূল শ্রেণীগুলা পর্যায়ক্রমে ভাগ করা যেতে পারে। পর্যায়ক্রমে ভাগ করলে সেখানে আর ফেলাসি আর অনুপলব্ধি আশা করি ঘটবে না। যদি ভাগ গ্যাপ করে যায়, যদি বাদ করে যায় কোনো স্তর, তাহলে সেখানে যৌক্তিক নিয়ম, যৌক্তিক বিভাগের নিয়ম ভঙ্গ করা হবে, সেই ক্ষেত্রে ফেলাসি অনুপলব্ধি ঘটবে। তাহলে আজকে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, এই নিয়মগুলো মনে রাখবে, সংজ্ঞাটা মনে রাখবে। কারণ কোনো একটি সূত্রের ভিত্তি, সূত্র একটি ধরতে হবে, দুইটা সূত্র ধরা যাবে। একটি সূত্রের ভিত্তিতে একটি মূল শ্রেণীকে তার নিকটতম উপজাতিতে ভাগ করা যেতে পারে, সেটা যৌক্তিক বিভাগের সংজ্ঞা। আর ভাগের ক্ষেত্রে একটি শ্রেণীবাচক পদকে ভাগ করা যায়। খেয়াল করতে হবে, যখন দুইটা গড় থাকে তাহলে দুইটা গড়কে কিন্তু দুইভাবে ভাগ করা যায়, কিন্তু একটা গড়কে যদি দুই ভাগ করা হয় তাহলে কিন্তু সেই গড়ের অস্তিত্ব আর থাকে না। যেমন একটা আপেলকে যদি দুই ভাগ করা হয় তাহলে কিন্তু সেই আপেলের অস্তিত্ব থাকে না। দুইটা আপেলকে ভাগ করা যেতে পারে, দুইজন ব্যক্তিকে ভাগ করা যেতে পারে, দুইটা কলমকে ভাগ করা যেতে পারে। অর্থাৎ একের অধিক সংখ্যা হোক, মানুষ হোক আর অন্যান্য কিছু হোক, বস্তু হোক, সেটাকে ভাগ বা বিভাজ্য করা যাবে। একজন ব্যক্তি অথবা একটা বস্তুকে ভাগ করা, যেমন একটা গাছকে যদি আমি ভাগ করি, তাহলে গাছ কিন্তু টুকরা টুকরা করে লাগবে হবে, কাঠ হবে, সেই ক্ষেত্রে কিন্তু গাছের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে দুইটা গাছকে ভাগ করা যেতে পারে, তখন সেই গাছ কি হয়ে যাবে, লাকড়ি হয়ে যাবে, কাঠ হয়ে যাবে, তখন আর সেই গাছ তৈরি করবে না। ঠিক একজন মানুষকে যদি ভাগ করা হয়, কেটে টুকরা টুকরা করা হয়, তখন কিন্তু তাকে আর মানুষ বলবে না, সেই ক্ষেত্রে ভাগটা সঠিক হবে না। তাহলে আমি আশা করি যে মূল শ্রেণী এবং উপশ্রেণীগুলা ব্যাক্টার্থগুলা সমান হতে হবে, আর ধাপে ধাপে সেই পর্যায়ক্রমে সেই ভাগটা করতে হবে, যাতে সেখানে কোনো রকমের নিয়ম ভঙ্গ করা না হয়। তাহলে আজকে এই পর্যন্ত মোটামুটি তোমরা এই নিয়মগুলো একটু মনে রাখবে আশা করি। আর সংজ্ঞাটা কাকে বলছে, যৌক্তিক বিভাগ, সেই বিষয়গুলো একটু মনে রাখবে। তোমাদের পাঠ্য বই 2য় অধ্যায়ের মধ্যে সেই পড়াগুলো আছে, তোমাদের সংজ্ঞাগুলো, নিয়মগুলো প্রত্যেকটি আছে। আশা করি তোমরা সেই দিকটি ভালো করে পড়বে, ভালো করে দেখবে, তাহলে তোমাদের জন্য মঙ্গল হবে, ভালো হবে। আজ আর বেশিক্ষণ তোমাদের সময় নষ্ট করতে চাই না। তোমরা এই বিষয়গুলো, গত ক্লাসটা, আজকের ক্লাসটা মনে রাখবে। যৌক্তিক সংজ্ঞা যাত্রার্থ নিয়ে আলোচনা করে, আর যৌক্তিক বিভাগ পদের ব্যাক্তার্থ নিয়ে আলোচনা করে। যাত্রার্থ হিসেবে পদের গুণ, আর ব্যাক্তার্থ হিসেবে পদের সংখ্যা। এই বিষয়গুলো একটু কনসেপ্টে রাখবে, মাথায় রাখবে। আশা করি তোমরা পরীক্ষায় আসলে তোমরা উদ্দীপকগুলো বুঝেই সুন্দর করে দিতে পারবে বলে আমার মনে হয়। তাহলে আজ বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দুর্যোগময় এই পরিস্থিতির মধ্যে তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে, সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবে, বাসায় বসে বসে সেই তোমাদের যে বইগুলো তোমরা ভালো করে পাঠ করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।